আচ্ছা, লাস্ট ক্লাস কি নাইম দেখছিলি? ভিডিও দেখছিলি নাকি? লাস্ট আমরা ওই আদর্শ আদর্শ গ্যাসের যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস নিয়ে পড়ছিলাম। বাস্তব গ্যাস কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়, বিচ্যুতি বের করার সূত্র, আর বাস্তব গ্যাস কোন সমীকরণ মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সেগুলো দেখছিলাম। আজকে কিছু আরো এক্সট্রা কিছু জিনিস। এই ক্লাস বোধহয় তুই পাস নাই, তুই ইউটিউব থেকে দেখিস। আচ্ছা আচ্ছা, আজকে যেটা দেখবো যে গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণ। না না না, সেকেন্ড ইয়ারই, সেকেন্ড ইয়ারই তোদেরই করাইস। তুই জয়েন দেশ নাই বোধহয়। এই কয়েকদিন আগেই তো, ঈদের আগে নিছিলাম বোধহয়। হ্যাঁ, ঈদের পরে সেকেন্ড ইয়ারের সাথে আজকে তোদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আচ্ছা। তো এই গ্যাসটার, একটা গ্যাসকে আমরা সিলিন্ডারে যখন ভরে রাখি তখন সেটাকে লিকুইড আকারে ভরে রাখি, তো তরল করে ভরে রাখি। তো একটা গ্যাসকে তরল করার জন্য আমাদের কাছে দুইটা ওয়ে। একটা হচ্ছে আমরা তাকে ঠান্ডা করে তরল বানাইতে পারি। তো গ্যাস তরলীকরণের উপায়, একটা হচ্ছে ঠান্ডা করব, কিন্তু কতটুকু ঠান্ডা করব সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রার নিচে ঠান্ডা করে, এটা আমি বলতেছি। সন্ধি তাপমাত্রার, না না না, না না, আরে ওই যে অ্যামেগা বক্র পড়াইছিলাম। ঠান্ডা করে। আরেকটা হচ্ছে এই দুই নাম্বার হচ্ছে চাপ প্রয়োগ করে, এটাও সন্ধি তাপমাত্রার নিচে এনে চাপ প্রয়োগ করা লাগবে। মানে এক্স্যাক্টলি আমরা কি করতেছি, আমরা একটা গ্যাস কখন তরল হবে, যখন তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেড়ে যাবে। আমরা জানি গ্যাসের মধ্যে অণুসমূহ অনেক আহ বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করে, তারা একটা থেকে আরেকটা অনেক দূরে থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম থাকে। তো এই আকর্ষণ বল মানটা বাড়াই দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ঠান্ডা করলে অণুসমূহের ছোটাছুটি কমে যাবে, তখন সেটা আস্তে আস্তে, আর এমনি জানি আমরা যে অবস্থার পরিবর্তনের জন্য তাপমাত্রা হ্রাস করে আমরা তরল বানাইতে পারি। তো সেটা একটা করতে পারি। আর একটা হচ্ছে চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে তখন অণুগুলা কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হবে, তখন সেটা তরল হবে। তো এই ক্ষেত্রে আমরা সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে চাপ প্রয়োগ করা লাগবে। তো সন্ধি তাপমাত্রা, না আমি বলতেছি, এটা বলতেছি যে সন্ধি তাপমাত্রাটা কি। সন্ধি তাপমাত্রাটা হচ্ছে, আচ্ছা ওয়েট, দ্বারা প্রীতিকে জয়েন দিচ্ছি। সন্ধি তাপমাত্রাটা কি এটা একটু লিখে দেই, এবং এটা বোঝা লাগবে ভালো করে। সন্ধি তাপমাত্রা, বা এটাকে সংকট তাপমাত্রাও বলে, বা সংকট তাপমাত্রা। ধর আমরা একটা গ্যাসকে চাপ প্রয়োগ করলে সে তরল হবে, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে, এরকম আমাদের আইডিয়া, নর্মাল আইডিয়া যেটা বলে। এই প্রীতি, কেমন আছিস? ও, আছি আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, এখন আমি একটা গ্যাসের আহ, তাপমাত্রাকে ধর যে কোনো তাপমাত্রায় রেখে একে চাপ দিয়ে সংকুচিত করে তরল বানাইতে পারবো না। কারণ আমরা এটা আবার দেখে আসছিলাম গ্যাসের আণবিক গতি তত্ত্বের শিকার যে, যে গ্যাসের গতিশক্তি তাপমাত্রার উপরে নির্ভরশীল। সো যখন তাপমাত্রার সাথে অণুগুলার মধ্যে একটা গতিশক্তি বা ছোটাছুটি করার প্রবণতা সেটা থেকেই যায়। তাহলে আমি যখন দুইটা অণুকে কাছাকাছি নিয়ে আসতেছি, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কার্যকর হওয়ার জন্য তাপমাত্রাটা ফেভারে থাকতে হবে, এমন তাপমাত্রায় থাকতে হবে। বেশি তাপমাত্রা হইলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কার্যকর হওয়ার সুযোগ পাবে না। তো আমি চাইলেই একটা গ্যাসকে চাপ প্রয়োগ করে সংকুচিত করে অণু কাছাকাছি আনলেই আমি আকর্ষণ বল যে তাদের মধ্যে সৃষ্টি করে দিতে পারবো, এটা নাও হইতে পারে।
এটা হওয়ার জন্য অবশ্যই শর্তটা হচ্ছে তাপমাত্রাটাও ফেভারে থাকতে হবে, যাতে অণুগুলার ছোটাছুটিটা এইটুকু সীমিত পর্যায়ে থাকে যাতে তাদের মধ্যে আকর্ষণ বলটা কার্যকর হওয়ার সুযোগ পায়। তো এইটা যদি করতে হয়, তো যে তাপমাত্রাটা এই আকর্ষণ বলটা কার্যকর হওয়ার সুযোগ পায় সেই তাপমাত্রাটাকে আমরা বলি সন্ধি তাপমাত্রা। মানে এর উপরে চলে গেলে তখন অণুগুলার গতিশক্তি এমন থাকে যে তারা কাছাকাছি আসলেও তাদের ভাইব্রেশনটা এত জোরালো থাকে যে তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কার্যকর হওয়ার সুযোগ পায় না। তাই সন্ধি তাপমাত্রা হচ্ছে, একটু লিখে দিই, যে আচ্ছা যে তাপমাত্রা, যে নির্দিষ্ট তাপমাত্রা, যে নির্দিষ্ট তাপমাত্রা তাপমাত্রায় বা তার নিচে, বা তার নিচের নিচে কোনো গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়। চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা বলবো ওই গ্যাসটার সন্ধি তাপমাত্রা। যেমন ধর সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, এটার যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে, বা এটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। যেমন CO2 গ্যাসের ক্ষেত্রে এই সংকট তাপমাত্রা সেটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে আমরা যদি CO2 গ্যাসটাকে তরল বানাইতে চাই, তাহলে এটাকে যদি চাপ প্রয়োগে তরল বানাইতে চাই, তাহলে আমাদের মিনিমাম CO2 গ্যাসের তাপমাত্রাটাকে 31.1 ডিগ্রি সেলসিয়াস এইটায় আনতে হবে, অথবা এটা নিচে নিয়ে গেলেও চলবে। কিন্তু এর উপরে আমি যদি 31.2 ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা রেখে আমি যদি চাপ প্রয়োগ করি, যতই চাপ দিই তাকে আমি তরল বানাইতে পারবো না, কারণ তাদের মধ্যে ওই তখন অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হওয়ার বা কার্যকর হওয়ার সুযোগটা পাচ্ছে না। ওকে, আচ্ছা। তো এখন আসি, এই সংকট তাপমাত্রায় যে চাপ দিলে একটা গ্যাস তরলে পরিণত হবে, মানে মিনিমাম যে চাপ দিলে গ্যাসটা তরলে পরিণত হবে, সেটাকে আমরা বলি তার সংকট চাপ। ধর CO2 গ্যাসটাকে আমার তরলে পরিণত করা লাগবে, তাহলে আমি তাকে 31 ডিগ্রি সেলসিয়াস আগে নিলাম, তারপরে মিনিমাম যে চাপ দিলে, তার চেয়ে বেশি দিলে তো তরল হবেই, কিন্তু সর্বনিম্ন যে চাপ দিলে সে তরলে পরিণত হবে সেটাকে বলবো তার সন্ধি চাপ বা সংকট চাপ। তাহলে এই সংজ্ঞাটাও লিখে দিচ্ছি, যে এবার সংজ্ঞাটা এরকম হবে যে সংকট তাপমাত্রায়, এটাকে লিখে দিচ্ছি সন্ধি চাপ, সন্ধি চাপ বা সংকট চাপ। এবার চেঞ্জটা হবে, এখানে হবে সংকট তাপমাত্রায় যে নির্দিষ্ট চাপে, যে সর্বনিম্ন, এটা দিয়ে দে, সর্বনিম্ন যে চাপে, সর্বনিম্ন যে চাপে, মানে এর চেয়ে বেশি দিলে অবশ্যই সে তরল হবে, আর এইটুক মিনিমাম দেওয়া লাগবে। সর্বনিম্ন যে চাপে কোনো গ্যাসকে তরলে পরিণত করা যায়, তরলে পরিণত করা যায়। না, ওই যে ওখানে তো বলছি যে যে কোনো ওর চেয়ে বেশি দিলেও তো ইয়া হবে, সংকট চাপের চেয়ে বেশি দিলেও তো তখন আহ, তরল হবে, সমস্যা নাই তো। কিন্তু সংকট চাপ হচ্ছে ওইটুক না দিলে সে তরল হবে না, এরকম। হ্যাঁ, নামায় তারপরে মিনিমাম এইটুক চাপ দেওয়া লাগবে। আচ্ছা, এইবার আসি, তাহলে CO2 গ্যাসের সংকট চাপটাও লিখে দিই, যে CO2 গ্যাসের, CO2 এর
সংকট চাপ, এই দুইটা যে দুইটা লিখে দিচ্ছি এগুলো একটু মুখস্থ রাখিস, অবজেক্টিভে আসে এবং কমন, এই জন্য এই দুইটা লিখে দিলাম 72.9 ATM। বাকিগুলা না মুখস্থ রাখলেও চলে। আরো কয়েকটা মাঝে মাঝে আসে অবশ্যই, হিলিয়ামেরটা দেয়, হিলিয়ামের সংকট তাপমাত্রা হচ্ছে -240°C। বয়েস পরিবেশ রসায়ন পড়তেছি। তোর কাছে কি জিনিসগুলা নতুন লাগতেছে পূজা? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা তো এবার আয়, তো আমরা তাইলে এই দুইটা ব্যাপার বুঝলাম যে একটা গ্যাসকে আমাদের তরল বানাইতে হইলে আগে তাকে একটা তাপমাত্রায় নিতে হবে, ওই তাপমাত্রাটা হচ্ছে সংকট তাপমাত্রা, এবং ওইখানে ওই তাপমাত্রায় নিয়ে যাওয়ার পর তাকে একটা মিনিমাম চাপ দিলে সে তরল হয়ে যাবে। তার চেয়ে বেশি দিলে তো হবেই, আই মিন 72.9 ATM দিলে সে তরল হয়ে যাবে। আমি যদি এর চেয়ে বেশি দিই, 73 দিই, তাহলে তো হবেই, 74 75 যাই দিই হবে, কিন্তু এর চেয়ে কম দিলে আবার সে তরল হবে না এই তাপমাত্রায়। আচ্ছা এবার আসি, তো আমাদের সংকট তাপমাত্রায় নেওয়ার তাইলে রিজনটা ছিল, কারণ সংকট তাপমাত্রার উপরে নিলে কণাগুলোর ভাইব্রেশন এমন থাকবে যে তারা কাছাকাছি আসলেও আহ, আকর্ষণ বলটা কার্যকর হওয়ার সুযোগ পাবে না। আচ্ছা এবার আসি সন্ধি আয়তন। সন্ধি আয়তন বা সংকট আয়তন, এটা সোজা। এটা হচ্ছে এই যে দুইটা সংজ্ঞা পড়লাম, একটা সংকট চাপ আর একটা সংকট তাপমাত্রা। এই সংকট চাপ আর সংকট তাপমাত্রায় কোনো গ্যাসের এক মোলের আয়তনকে, এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের সন্ধি আয়তন বলবো। তাইলে সংকট তাপমাত্রা ও চাপে, সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা ও চাপে, দুইটাই সন্ধি চাপ সন্ধি তাপমাত্রা, এক মোল কোনো গ্যাসের আয়তনকে তার সন্ধি আয়তন বলে। হ্যাঁ, আয়তনকে ওই গ্যাসের সন্ধি আয়তন বলে। তাহলে এই যে CO2 কে আমরা যদি 1 মোল CO2 গ্যাস নেই এত ডিগ্রি সেলসিয়াস আর এত ATM চাপে, তখন এটার সংকট আয়তনটা হবে, সংকট আয়তন সেটা হচ্ছে 94.2 ml, 94.2 ml। আচ্ছা তো এখন আমরা আসি যে আমরা একটা গ্যাসকে যদি ঠান্ডা করে, ধর আমরা জানি যে গ্যাসের ওই যে ঠান্ডা করে একটা বস্তু গ্যাসকে তরল বানাবো, কত তাপমাত্রায় নিতে হবে আমাদের, তার ওই স্ফুটনাঙ্কের নিচে নিয়ে আসতে হয়। ওকে, স্ফুটনাঙ্কের নিচে নিয়ে আসতে হয়। যেমন ধর আমাদের ইসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে পানির ক্ষেত্রে, পানি যখন জলীয় বাষ্প অবস্থায় থাকে এটাকে যদি আমি তরল বানায় ফেলতে চাই, তো তরল অবস্থায় নিয়ে আসতে চাই, তো তখন আমার যেটা করা লাগবে 100°C নিচে নিয়ে আসতে হবে আর কি। তো এখন কিছু কিছু গ্যাসের স্ফুটনাঙ্ক অনেক কম, বা সংকট তাপমাত্রার কথাই যদি বলি, যেমন ধর আমাদের একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে ধর অক্সিজেনের -118°C, এটা হচ্ছে তার সংকট তাপমাত্রা। অক্সিজেনকে এই তাপমাত্রার নিচে নিয়ে গেলে তারপরে সে তরল হবে ঠান্ডা করলে, এই তাপমাত্রা নিচে নিয়ে ঠান্ডা করলে। তো এত মানে একটা গ্যাসকে এরকম ফ্রিজিং করে ওই তাপমাত্রা পর্যন্ত নিয়ে যাওয়া, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বা এরকম ল্যাবের পরিস্থিতি বা ওই ইন্ডাস্ট্রি যখন এইরকম ঠান্ডা করার জন্য মেকানিজমটা ইউজ করতে যাবে, খরচ অনেক বেশি হবে, বিদ্যুতের ব্যয়টা অনেক বেড়ে যাবে। তো একটা সহজ ওয়ে বের করা হয়েছে, যেটা জুল আর থমসন মিলে করছিল, যে আমরা এরকম তাপমাত্রা এই যে মেকানিক্যালি ঠান্ডা না করেও আমরা আরেকটা ওয়েতে করতে পারবো, মানে যন্ত্র ব্যবহার না করেও আমরা আরেকটা ওয়েতে করতে পারি, ফ্রিজিং করার ওয়ে ব্যবহার না করেও আমরা সেটা করতে পারবো। তো সেইটার জন্য যে প্রসেসটা, সেটাকে আমরা জুল থমসন ক্রিয়া বলি বা জুল থমসন প্রভাব বলি আর কি। তো এখন ওইটা দেখাচ্ছি একটু।
ওই আমরা অবশ্যই যে ফিজিক্সে সেকেন্ড পেপারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া পড়ছিলাম, ঠিক ওইটারই বেসিকটা এখানে কাজে লাগবে। আচ্ছা ধর সেটা হচ্ছে তো এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে জুল থমসন প্রভাব। হ্যাঁ 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 হ্যাঁ। না, যখন ঠান্ডা করব তখন চাপের ব্যাপার দরকার নেই। ওকে। হ্যাঁ হ্যাঁ, যখন ঠান্ডা করতেছি তখন চাপের ব্যাপার দরকার নাই, জুল থমসন প্রভাব। আচ্ছা এটা কি ব্যাপার যে আমরা ধর আরেকটা ওয়ে অ্যাপ্লাই করব। এবার কি করব, ধর এইখানে একটা গ্যাস আছে এই পাত্রের মধ্যে, কোন একটা গ্যাস। তো আমরা এটাকে একটা সরু পথ দিয়ে নিয়ে আসলাম, ধর এটাকে এরকম চাপা একটা পাইপের মধ্যে দিয়ে এই গ্যাসটাকে পাস করলাম, মানে অনেক বিশাল আয়তন থেকে একে ক্ষুদ্র জায়গার মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এটাকে বড় একটা জায়গায় আবার ছড়াই দিলাম, এরকম যদি করি। ওকে, যে তাকে সংকুচিত করে ফেলবো। আর আমরা ওই যে ইসের সূত্র অনুযায়ী, ওই যে বয়েলের সূত্র অনুযায়ী যদি আমরা সংকুচিত করি তখন তার চাপ বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমরা এখানে অবশ্য বয়েলের সূত্রটা বলবো না সরাসরি, কারণ বয়েলের সূত্র এইটা বয়েলের সূত্রের ক্ষেত্রে এরকম ছিল, তাপমাত্রা স্থির থাকবে এরকম ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা এইখানে তাপমাত্রাটা হ্রাস পাবে, কিভাবে হ্রাস পাবে আমি একটু বলতেছি। সেটা হচ্ছে এখন যে প্রসেসটা হবে সেটা অনেকটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো, মানে এইখান থেকে এই যে পরিবেশের সাথে বাইরে এর ভিতরে বাইরে তাপের কোনো আদান প্রদান হইতে পারবে না। তো তখন ব্যাপারটা কি, ধর এই অণুগুলাকে, গ্যাসের অণুগুলাকে আমরা এক জায়গায় সংকুচিত করে এখানে যখন নিয়ে আসতেছি, তো অণুগুলা যখন কাছাকাছি চলে আসছে তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কার্যকর হয়ে গেছে। তার মানে এই অণুগুলা যখন এই বড় একটা আয়তন থেকে চাপায় একে যখন এই জায়গা দিয়ে পাস করছি, তখন অণুগুলা যখন কাছাকাছি আসছে তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কার্যকর হয়ে গেছে। পরে যখন আবার ওদেরকে বের করে এইখানে ছড়াই দিছি, তো তখন তারা এই পুরো আয়তন দখল করতে গিয়ে ওই আন্তঃআণবিক আকর্ষণ বলকে ছিন্ন করে ছড়াই যেতে হয়েছে, ব্যাপারটা এরকম। ওই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ছিন্ন করে ছড়াই যেতে হচ্ছে। এখন আন্তঃআণবিক আকর্ষণ বল ছিন্ন করার জন্য তো আমার বাইরে থেকে শক্তি দিতে হবে। নর্মালি এই গ্যাস যদি কাজ করতে যায় সে কি করতেছে, একটা আকর্ষণ বলকে ছিন্ন করে সে ছড়ায় পড়তেছে, মানে গ্যাস একটা কাজ করতেছে। তো এই কাজ করার জন্য তো গ্যাসকে বাইরে থেকে শক্তি দিতে হবে। আমরা নর্মালি কি করি, তাপ দিয়ে ওই গতিশক্তি বাড়াই দিয়ে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ছিন্ন করে দিই, এরকম একটা অবস্থা। তো আমি যেহেতু এখানে বাইরে থেকে তাপ দিই নাই, কিন্তু ওর তো কাজ করা লাগবে, ওর একটা অবশ্যই কাজ, শক্তি নিয়েই কাজে রূপান্তর করা লাগবে, নাইলে ওই যে শক্তি সংরক্ষণশীলতার নীতি যেটা সেটা মানতেছে না। তাইলে যেটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে যে ব্যাপারটা হচ্ছে, সে এই যে অণুগুলা হঠাৎ করে একটা সংকুচিত অবস্থা থেকে যখন হিউজ একটা আয়তনে এসে প্রসারিত হয়ে গেল বা দূরে ছড়ায় পড়লো, তখন অণুগুলা একটা আরেকটা থেকে দূরে যাওয়ার জন্য যে কাজ করা লাগবে, সেটার জন্য যে শক্তিটা লাগবে, এইটা তারা তাদের নিজেদের মধ্যে সঞ্চিত শক্তি থেকেই শোষণ করবে এই শক্তিটা। তো এটার জন্য আরেকটু বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে, সেটা কঠিন তরল বা বায়বীয় গ্যাসীয় যে অবস্থায় হোক, তাদের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি থাকে বা অন্তস্থ শক্তি থাকে, এটাকে আমরা এনথালপি বলি। বা গ্যাসের ক্ষেত্রে এই অন্তস্থ শক্তি, এই জিনিসটা আসে কোত্থেকে, এই অন্তস্থ শক্তিটা আসে হচ্ছে তোর অণুর ছোটাছুটি, আই মিন অণুর গতিশক্তি আর ওই আকর্ষণ বিকর্ষণ এগুলা থেকে। তো তার মানে ওর এই গ্যাসটার মধ্যে আগের থেকে একটা শক্তি জমা ছিল, সেটা তার ভেতরকার শক্তি, যেটাকে আমরা অন্তস্থ শক্তি বলি। পরবর্তীতে এই অন্তস্থ শক্তির কিছু অংশ ব্যয় করে এই গ্যাসটা এইখানে প্রসারিত হয়েছে, মানে অণুগুলা দূরে সরে গেছে। তার মানে তার নিজের ভিতর থেকে যখন শক্তি সে শোষণ করে নিল, তখন তার তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে। তার ভিতরে যেহেতু শক্তি শোষণ হয়ে গেছে, তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে। আমরা এটা ওই ফিজিক্সের তাপগতিবিদ্যা ওখানেও পড়ছিলাম, যে রুদ্ধতাপীয় অবস্থায় একটা গ্যাসকে প্রসারিত করলে এর তাপমাত্রা হ্রাস পায়, এরকম ছিল। এই যে ডিউ ইকুয়ালস টু মাইনাস ডি ডাব্লিউ, এরকম ছিল, মনে আছে কিনা? এই আমি ওই ফিজিক্সের তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা মনে আছে তোদের? আই পোলাপান কথা বলিস না কেন? আচ্ছা যদি ভুলে যাস একটু মনে করাই দিচ্ছি, যে আমাদের এরকম অবস্থা ছিল,
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল এরকম, dq ইকুয়ালস টু du প্লাস dw, এটা ছিল তাই না? এটা তো মনে আছে যে আমি যে পরিমাণ তাপ দিব তার কিছু অংশ ব্যয় হবে অন্তস্থ শক্তির পরিবর্তনের জন্য, বাকিটা ব্যয় হবে গ্যাস যে কাজ করবে, মানে পিস্টনটাকে ছড়াই দিবে, এরকম একটা অবস্থা। আর যদি প্রসারণ করি তখন এই কৃত কাজ ধনাত্মক হয়, আর হচ্ছে যখন গ্যাসটা সংকোচন করব তখন কৃত কাজ ঋণাত্মক, এরকম গ্যাস করতে, এরকম আর কি। তো আমরা এখানে বলছি এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মানে এই কম্পার্টমেন্টের বাইরে থেকে কোনো তাপ ভিতরে ঢুকতে পারতেছে না, বা এখান থেকে কোনো তাপ বাইরে যেতে পারতেছে না, তার মানে ডি কিউ ইকুয়ালস টু 0। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ডি ইউ ইকুয়ালস টু মাইনাস ডি ডাব্লিউ, অথবা এভাবে বলতে পারি যে ডি ডাব্লিউ সমান সমান মাইনাস ডি ইউ। এই কথার মানে হচ্ছে আমার যদি যখন এই কাজ ধনাত্মক, মানে ডি ডাব্লিউ যখন পজিটিভ, তখন ডিউ এই যে অন্তস্থ শক্তির পরিবর্তনটা ঋণাত্মক। তার মানে আমি যদি গ্যাসটাকে প্রসারণ করি অন্তস্থ শক্তি হ্রাস পাবে মানে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? ওকে, তার মানে এই ব্যাপারটাই জুল আর থমসন কাজে লাগাইছে। তো আমি যদি এখন এই পুরো প্রক্রিয়াটাকে শর্ট করে বলি তাহলে ব্যাপারটা এরকম যে কোনো একটা সরু ছিদ্র পথে একটা গ্যাসকে প্রবাহিত করে বৃহৎ আয়তনে প্রসারিত করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এই ঘটনাটাকে আমরা বলবো জুল থমসন প্রভাব। আমি একটু লিখে দিচ্ছি। এই যে গ্যাস তরলীকরণ করার জন্য আমি বলতেছি, এখনো এটার প্রয়োগটা আমি আসি নাই, আসতেছি। কোনো গ্যাসের উপর চাপ প্রয়োগে সংকোচিত করার পর, আর এই যে এখানে প্রসারণটা হঠাৎ করা লাগবে, বুঝছিস? মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারটাই ছিল হুট করে প্রসারণ সংকোচন হবে, হঠাৎ বৃহৎ আয়তনে সম্প্রসারিত করলে এর তাপমাত্রা হ্রাস পায়। একে জুল থমসন প্রভাব বলে। মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। জুল থমসন প্রভাব বল। ওকে, তো এখন তাইলে কেন হ্রাস পাইলো সেটা যদি আমাদের আসে, এটার ব্যাখ্যাও আসে যে জুল থমসন প্রভাবের কারণটা কি, তখন বলবো যেহেতু সংকুচিত অবস্থায় অণুগুলা একত্রে ছিল, কাছাকাছি ছিল, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কার্যকর হয়েছিল। যখন প্রসারিত করলাম, আচ্ছা এখানে একটু সম্প্রসারিত, বানানটা ভুল হয়েছে, সম্প্রসারিত। ওকে, যখন প্রসারিত করলাম তখন ওই আন্তঃআণবিক আকর্ষণ বলকে ছিন্ন করে অণুগুলা ছড়ায় পড়তেছে, মানে অণুগুলো একটা কাজ করতেছে। এই কাজ করার জন্য যে শক্তি দরকার সেটা গ্যাস তার ভেতরের অন্তস্থ শক্তি থেকে শোষণ করে, এই কারণে তার তাপমাত্রা হ্রাস পায়। তো জুল থমসন প্রভাবের কারণ যদি ব্যাখ্যা করতে বলে অ্যান্সারটা হবে এইটা। আচ্ছা, এইবার আসি এটা করে আমার লাভ কি হইলো। এখন আমি একটা গ্যাসকে ফার্স্টে ধর এরকম একটা কম্পার্টমেন্ট থেকে সংকুচিত করে নিয়ে গেলাম পাইপের মধ্যে দিয়ে, তারপরে আবার একে প্রসারিত করলাম। ওকে, তো এইখান থেকে এইখানে আসার পরে তার তাপমাত্রা কিছুটা হ্রাস পাইলো, আবার এটাকে সংকুচিত করলাম, আবার আরেকটা জায়গায় গিয়ে প্রসারিত করলাম, এরকম। তো বারবার যদি এরকম আমি এই সংকোচন প্রসারণটা চালাইতে থাকি, এই গ্যাসটা এইখানে যে তাপমাত্রায় ছিল এখানে এসে আরো ঠান্ডা হয়ে যাবে, আরো ঠান্ডা হয়ে যাবে, এরকম আস্তে আস্তে গ্যাসটা এক সময় তার ওই সংকট তাপমাত্রার নিচে চলে যাবে এবং তখন সে তরলে পরিণত হবে। তখন ওই পরিমাণ ঠান্ডা হয়ে গেলে বা তার স্ফুটনাঙ্কের যে স্ফুটনাঙ্কের নিচে যদি চলে আসে তখন সে তরল হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছিস এখন সবাই? তার মানে বারবার যদি আমরা এটাকে এরকম সংকোচন প্রসারণ করতে থাকি তাহলে আর আমাদের
ওই রেফ্রিজারেশন দরকার নাই, মানে এটাকে আমার ফ্রিজিং করা দরকার নাই, অটোমেটিক খালি সংকোচন প্রসারণ করে আমি কুল করে ফেলতে পারতেছি। ওকে, মানে এখানে অনেক সেভ হচ্ছে, হিউজ পরিমাণ সেভ হচ্ছে, এবং আমার যে ইনস্ট্রুমেন্টাল যে কস্টগুলো সেগুলোও কমে যাচ্ছে। আচ্ছা, এবার আসি। তো এটা ছিল আমাদের সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচারের যে ব্যাপারটা গেল এটা। এরপরের যে জিনিস, এরপর হচ্ছে একটু কথাবার্তা আছে এইখানে, সেটা হচ্ছে কয়েকটা ওই আমরা কি কি টাইপের গ্যাসগুলার সাধারণত সিলিন্ডারে বাজারজাত করি এগুলা নিয়ে, ওই এগুলার জাস্ট ইয়াগুলা পড়বি মানে বই থেকে, যেগুলার ফুল মিনিংটা কি, যেমন এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তারপরে সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এগুলার ফুল মিনিংটা পড়বি। আর একই সাথে এইটার পার্সেন্টেজটা কত, এখানে কোন গ্যাস কত পার্সেন্টে থাকে এগুলো একটু দেখে নিবি। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা খ নাম্বারের কোশ্চেন বলে দেই, যেটা প্রায়ই আসে। কোশ্চেনটা এরকম যে এলপিজি গ্যাসটার সাথে যেটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আচ্ছা আমি একটু লিখে দিই, এলপিজি যেটার ফুল মিনিংটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটার মধ্যে মেইনলি যেটা থাকে প্রোপেন আর বিউটেন, প্রোপেন প্লাস বিউটেন। এগুলো নিয়ে কিছু অঙ্কও আছে, যেগুলো অঙ্কগুলা ঐকিক নিয়মের মতো সোজা, দেখতে বড় লাগলেও মানে ঐকিক নিয়ম করে করছে এই জন্য একটু দেখতে বড় লাগে, কিন্তু বাট নর্মাল হিসাব আর কি। ওকে, তো একটু ট্রাই করিস, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এইটার যে কোশ্চেনটা আসে যে এই এলপিজির সাথে এক্সট্রা করে এই এইটার সাথে এক্সট্রা করে আরো দুইটা জিনিস, মানে কয়েকটা, দুইটা জিনিস বলবো না, মানে যে কোনো একটা হয়, এইটা CH3SH, এটার নাম হচ্ছে মিথাইল মারক্যাপটান, এই গ্রুপটাকে বলা হয় মারক্যাপটান। এটা হচ্ছে মিথাইল মারক্যাপটান, SH গ্রুপটাকে এইভাবে বলে। এরকম ইথাইল মারক্যাপটানও আছে। তো এগুলা এক্সট্রা করে কখনো কখনো, কখনো কখনো না, অলওয়েজ মিক্স করে দেওয়া হয়। কি জন্য মিক্স করে দেওয়া হয়, আমার কিন্তু মেইন দরকার হচ্ছে প্রোপেন আর বিউটেন। এই দুইটা মিক্স করার কারণ হচ্ছে প্রোপেন আর বিউটেনের কোনো স্মেল নাই, সো আমার কোনো কারণে যদি সিলিন্ডার লিক হয় আমি বুঝতে পারবো না যে ওখান থেকে বেরোয় আসতেছি কিনা প্রোপেন বিউটেন। তো এই যে এদের একটু উৎকট গন্ধ থাকে, তো এই স্মেলটা যাতে বোঝা যায় যদি কোনো কারণে লিক হয়, ওইখান থেকে যাতে বুঝতে পারি পাইপলাইন বা ওই আমাদের সিলিন্ডার যদি লিক হয় আমরা যাতে বুঝতে পারি যে লিক হয়েছে, এই জন্য এটা এটার সাথে মিক্স করা হয়। তো এটা মাঝে মাঝে খ নাম্বারের কোশ্চেনে আসে। আচ্ছা, ওকে, এইখান থেকে আর কোশ্চেন, আচ্ছা এবার পরের টপিকটায় চলে আসি। আচ্ছা, এই চ্যাপ্টারটাকে আমরা বলছিলাম যে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম থেকে কয়েকবার আমি এটা বলে ফেলছি। একদম প্রথম দিকে হচ্ছে গ্যাসের সূত্র নিয়ে কথাবার্তা, তারপরে হচ্ছে আদর্শ গ্যাস সূত্রগুলা নিয়ে, তারপরে এটা হচ্ছে প্রথম ভাগ, সবগুলা গ্যাস, গ্যাস যত সূত্র, আই মিন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে এই ওই ওটার নাম কি, বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র, এইসব নিয়ে যেগুলো আর কি। তারপরে হচ্ছে ওই গ্রাহামের ব্যাপন সূত্র, আংশিক চাপ, এগুলো নিয়ে কিছু কথাবার্তা। এরপর আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আর এই যে গ্যাস তরলীকরণ। এরপরের যে পার্টটা, পরের পার্টটা হচ্ছে এই যে এটার নাম যে অ্যাকচুয়ালি পরিবেশ রসায়ন, এর পরের পার্টটা অ্যাকচুয়ালি পরিবেশের বিভিন্ন দূষণ টুষণ নিয়ে কথাবার্তাগুলো এখানে, এবং এই লাস্টের পার্টটার মধ্যে বিভিন্ন প্র্যাকটিক্যাল নলেজ যেগুলো আমরা রেগুলারলি ইউজ করতেছি, ধর ওই যে পানি, সিওডি, বিওডি, ডিও, এইসব যেগুলো আমরা পড়ে আসছি এগুলো নিয়ে জিনিসপত্র এখানে। আর সাথে আরেকটা জিনিস আছে অ্যাসিড ক্ষার থিওরি। তো এখন আমরা যেটা শুরু করতেছি চ্যাপ্টারটা লাস্টের পর্শন। তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই ফার্স্টের দিক আমি এতক্ষণ যা পড়ায় আসছি এর মধ্যেই মেইন কোশ্চেনগুলো চলে আসে, তবে লাস্টের কোশ্চেনগুলো অন্য অন্য সৃজনশীলের মধ্যে ইনক্লুড করে দিতে পারে, এরকম হয়।
আর একটু টাফ কোশ্চেন করতে চাইলে ওই লাস্টের দিক থেকে বিওডি সিওডি এগুলাও মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলার মেথড গুলা বা ডিও নির্ণয়ের মেথড গুলা এরকম দিয়ে দেয়। আচ্ছা, তো আমি এখন ওই লাস্টের পোর্শনটা, হ্যাঁ ভাই বল। হ্যাঁ, পুরা যৌগটার নাম এটা হচ্ছে মিথাইল মারক্যাপটান, এটা ইথাইল মারক্যাপটান, CH3CH, ওটা কিন্তু আলাদা, এটা একটা, ওটা ইথাইল, ওটা লিখ নে। আচ্ছা, কমা দিতে পারিস। হ্যাঁ, এটা হচ্ছে CH3HH SH, এটা হচ্ছে মিথাইল মারক্যাপটান, এটা CH3CH2 ইথাইল আর কি, ইথাইল মারক্যাপটান। আচ্ছা, এর তার মানে এখন আমাদের যেটা শুরু হচ্ছে এটা মেইনলি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আচ্ছা, তো এখন এই নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে পরের টপিকটা শুরু, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন, এই কথার মিনিংটা হচ্ছে নাইট্রোজেনকে আমরা ফিক্স করব, এক জায়গায় ফিক্স করব, মানে বায়ুতে আমরা জানি নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনটাকে ধরে রাখবো, এটাই সহজ কথায়। তো এটা এক জায়গায় আবদ্ধ হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। তো এই যে নাইট্রোজেনের এই, এটার বাংলাটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। তো এইটা হইতে পারে কয়েকটা ওয়েতে। তো এটাকে আমরা যদি দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডিরেক্ট বা প্রত্যক্ষ আর কি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট ফিক্সেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তার মানে বায়ুস্থ যে নাইট্রোজেন আছে সেটাকে আমরা বিভিন্ন যৌগের মধ্যে যদি সেটা জমা থাকে বা যৌগ আকারে যদি সেটা এক জায়গায় ফিক্স হয়ে যায়, তো সেই প্রসেসটাকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলবো, সংজ্ঞাটা আসে। আর হচ্ছে এটা এরকম দুইটা ওয়েতে হইতে পারে, একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্টের একটা হচ্ছে যে সরাসরি যেটা করবে, সো এটাকে আমরা বায়োলজিক্যালও বলতে পারি, এটা আরেকটা বলা হয় এটা বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, ওকে, বায়োলজিক্যাল ফিক্সেশনও বলে। তো ফার্স্টে এটা একটু দেখাচ্ছি, বা এটা প্রাকৃতিক পদ্ধতিদের একটা। তো এটা হচ্ছে প্রথমটা ডিরেক্ট, যেটা ডিরেক্টটা হচ্ছে যে আমরা কিছু উদ্ভিদ আছে যারা, আমরা জানি যে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর একটা, ওই যে আমরা ম্যাক্রো উপাদান পড়ছিলাম, যে ম্যাক্রো উপাদানের মধ্যে MgK ক্যাফে ফর নাইস চপস, ওখানে নাইস যেটা নাইট্রোজেনের জন্য, যে নাইট্রোজেন উদ্ভিদের বডির একটা দরকারি পুষ্টি উপাদান বা ম্যাক্রো উপাদান বলি এটাকে। তো কিছু কিছু উদ্ভিদের মূলে তোরা ওই লিগিউম বলে বোটানিতে পড়ছিস, সিমের মধ্যে এরকম নডিউল থাকে বা লিগিউম বলে এগুলাকে, বা এই জাতীয় উদ্ভিদকে আগে লেগুমাইনোসি গোত্রের বলা হইতো, এখন বোধহয় গোত্রের নামটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই নডিউলগুলো যাদের মধ্যে থাকে, এই নডিউলগুলোর মধ্যে আবার কিছু ব্যাকটেরিয়া থাকে, এই নডিউলগুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো ওই যে এর সহজীবিতা যে বলে, বা একটা একটার সাথে আরেকটার মিথজীবিতা এরকম। তো এই মিথজীবিতাটা গড়ে ওঠে আর কি। তো এই কি করে, এই ব্যাকটেরিয়াটা কি করে, যেটা বায়ুর মধ্যে যে নাইট্রোজেন আছে, তারা এই নাইট্রোজেনটাকে এইখানে এই নডিউলের মধ্যে এনে তারা নাইট্রিফাইং কিছু, এগুলাকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে, নাইট্রিফাইং, মানে এরা হচ্ছে এই নাইট্রোজেনটাকে অ্যামোনিয়ায় রূপান্তর করে এখানে জমা করতে পারে, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম বানাইতে পারে, অথবা নাইট্রেট, এরকম বিভিন্ন আকারে জমা করতে পারে এখানে। তো এইগুলা হচ্ছে এই যে পরিবেশের নাইট্রোজেনকে সরাসরি এইখানে যে ব্যাকটেরিয়াগুলা তাদের ভিতরকার এনজাইমের উপস্থিতিতে এইখানে জমা করলো, যাতে পরবর্তীতে এইটা উদ্ভিদ তার বডিতে শোষণ করতে পারে। এই প্রসেসটাকে আমরা ডিরেক্ট প্রসেস বা বায়োলজিক্যাল প্রসেস বলতেছি। ওকে, আচ্ছা, তো এইটা একটা গেল। পরের প্রসেস হচ্ছে ইনডিরেক্ট ফিক্সেশন।
পরীক্ষায় বেশি এটাই আসে, আবার কখনো পুরাটাও বর্ণনা করতে বলে। তো ইনডিরেক্ট ফিক্সেশনের ক্ষেত্রে যেটা হবে, এটা দুইটা পদ্ধতিতে হতে পারে। একটা হচ্ছে ওই, আচ্ছা এইটার দুইটা ভাগটা আগে লিখতেছি। ইনডিরেক্ট, একটা হচ্ছে, সরি, এই থান্ডারিং এর সময় বা এই বজ্রপাতের সময় যেটা হচ্ছে আর কি, আমাদের বাতাসের মধ্যে যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, আমরা জানি নাইট্রোজেন নিষ্ক্রিয় একটা মৌল। নাইট্রোজেন বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গায় পড়ছি যে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে নাইট্রোজেন ইউজ করা হয়, তার মানে নাইট্রোজেন সহজে বিক্রিয়া করতে চায় না, এটা আমরা জানি। তো নাইট্রোজেন আর অক্সিজেন যে বাতাসের মধ্যে আছে নর্মাল তাপমাত্রা, এরা কখনোই একটা আরেকটার সাথে রিয়াকশনে যায় না। কিন্তু যখন এই থান্ডারিং হয়, যখন ওই বিদ্যুৎ চমক হয়, তখন প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বাতাসের তাপমাত্রা পৌঁছে যায়। তো ওই জায়গায় তখন নাইট্রোজেন আর বাতাসে যে অক্সিজেন আছে, এই নাইট্রোজেন আর অক্সিজেন এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, এই নাইট্রিক অক্সাইড বানায়। তো এটাও গ্যাস, এটাও গ্যাস, এই নাইট্রিক অক্সাইড গ্যাস। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন আবার ওই বাতাসের তাপমাত্রা কমতে থাকে, 50 থেকে 100-র মধ্যে যখন আবার পৌঁছে যায় 50 to 100, এর মধ্যে যখন আবার চলে আসে, তখন এই নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড এটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড বানায় ফেলে। এটা দ্বিতীয় ধাপে নাইট্রোজেন ডাই অক্সাইড বানায়। অ্যান্ড ফাইনালি এই নাইট্রোজেন ডাই অক্সাইডটা ওই বৃষ্টির পানির সাথে আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, থার্ড বিক্রিয়া যেটা, এই নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন আর পানি, এই সমতার জন্য এখানে 4 দেওয়া লাগবে, আর এটা হচ্ছে 2। তো এইটা নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, 4HNO3 নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর পানি, এইটা 3 নাম্বার ধাপে এসে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। তো এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন যেটা বাতাসে ছিল মুক্ত অবস্থায়, সেটা নাইট্রিক অ্যাসিড হয়ে বৃষ্টির পানির সাথে, মানে এটা অ্যাকুয়াস, এখন বৃষ্টির পানির সাথে মাটিতে আসবে, মানে যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এবং মাটিতে আসার পর এই নাইট্রিক অ্যাসিড ওই মাটির মধ্যে যদি বিভিন্ন ক্ষারীয় যেসব লবণ আছে সেগুলোর সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ আকারে মাটিতে জমা হবে। আচ্ছা, এটা আর 4 দেওয়ার দরকার নাই, এটারে 2 দিয়ে দিই। হ্যাঁ, সমতা হয়ে গেছে, H2। ওকে, তাইলে কি হইলো, বাতাসের নাইট্রোজেন এই মাটিতে ফিক্স হয়ে গেল নাইট্রেট আয়ন আকারে, এবার উদ্ভিদ এটাকে নিতে পারবে। তাইলে এইটা হচ্ছে ইনডিরেক্ট পদ্ধতির বা ইনডিরেক্ট ফিক্সেশনের একটা ওয়ে, যে বজ্রপাতের সময় হইলো, থান্ডারিং এর সময় হইলো। আচ্ছা, এইবার আরেকটা ওয়ে যেটা আমরা নিজেরা সংশ্লেষ করতেছি, এটাও আমরা জানি। তো এটার একটা তোদের খুব কমন, একটা হচ্ছে ওই হেবার বস পদ্ধতি বা হেবার পদ্ধতি, অ্যামোনিয়া তৈরি করা। আরেকটা একটু আনকমন হয়তো তোদের জন্য, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। আমি দুইটাই লিখে দিচ্ছি। তো এবার ইনডিরেক্ট মেথডের দুই নাম্বার যে প্রসেস, এটা হচ্ছে সংশ্লেষণিক। তো এটার একটা, ধর হেবার পদ্ধতি, এটা আমরা 9-10 থেকেই জানি। সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 অনুপাতে নিতে হবে, নিয়ে এটা একটা উভমুখী বিক্রিয়া হয়।
অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর এখানে প্রভাবক, তাপমাত্রা, চাপ, লাগে কিছু অত্যানুকূল, এগুলা দিয়ে দিচ্ছি। আইএফই চূর্ণ। ওকে, তো এই প্রসেসে আমরা বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়া আকারে ফিক্স করলাম, এটা একটা। আবার পরবর্তীতে এইটাকে আমরা আবার HCl এর সাথে বিক্রিয়া করে ধর NH4Cl আকারে জমা রাখতে পারি, অথবা এটাকে আবার ইউরিয়া সার হিসাবে রাখতে পারি, মানে ওইটা পরের ব্যাপার। আচ্ছা, মানে ওইটাকে আমি আরো বিভিন্ন যৌগ আকারে রেখে দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা এই যে নাইট্রিক অ্যাসিড যেটা ওই থান্ডারিং এর সময় তৈরি হইলো, সেটাকে আমরা আবার ইন্ডাস্ট্রিয়ালি যদি বানাই, সেটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিডটাই বানাবো, ওইটার মতোই অনেকটা বিক্রিয়া, কিন্তু ওই যে 3000°C তাপমাত্রা এত সহজে তো আমরা আনতে পারবো না। তো আমরা একটা অন্য মেথড অ্যাপ্লাই করব। সেখানে যেটা করব, আমরা এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের যে ওখানে বিক্রিয়া হয়েছিল সেটা না করে আমরা অ্যামোনিয়া আর অক্সিজেনের বিক্রিয়া দিব। এইখানে আমরা একটা সংকর ইউজ করব, প্লাটিনাম রোডিয়াম। কোনো বইতে আবার রুবিডিয়াম আরবি দিয়েও ইউজ করছে, সমস্যা নাই। প্লাটিনাম রোডিয়াম এটাই অ্যাকচুয়ালি বেশি, সব জায়গায় এটাই বেশি ইউজ হয়। তো এখানে প্রায় 800 থেকে 900°C তাপমাত্রা আর কি, 800 থেকে 900°C তাপমাত্রা। এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এটা যদি দেই, এখানে আমরা নাইট্রিক অক্সাইড পাবো আর সাথে পানি পাবো। তো সমতা যদি করতে চাই, সমতা কি হয়ে গেছে? হ্যাঁ, সমতা হয়ে গেছে। আচ্ছা, তো এবার যে নাইট্রিক অক্সাইডটা পাইলাম, তাহলে এবার আমাদের ওই 3000°C ওই বিক্রিয়াটা তো পরিবেশে হয়েছিল, তখন আমরা নাইট্রিক অক্সাইড ফার্স্টে পাইছিলাম, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে সেটা সহজে করার জন্য এখানে একটা প্রভাবক ইউজ করতেছি, সাথে এই তাপমাত্রাটা ইউজ করা লাগতেছে। এই নাইট্রিক অক্সাইড পেয়ে গেছি। পরের কাজটা নর্মাল, ওই বাতাসে যা হয়েছে এখানেও তাই হবে। পরের বার নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন এই 50°C, 50 থেকে 100 আর কি, 100°C তাপমাত্রায় NO2 উৎপন্ন হয়েছিল। এটা আগের মতোই থাকবে। পরবর্তীতে এই NO2-র সাথে আমরা পানি যোগ করে দিব, তাতে নাইট্রিক অ্যাসিড হবে। পরের দুইটা বিক্রিয়া সেম। ওকে, এইবার এই নাইট্রিক অ্যাসিডকে আমরা চাইলে অন্য কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে লবণ আকারে জমা রাখতে পারবো। তো এই প্রসেসগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট প্রসেসের 2 নাম্বার মেথডটা আর কি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। আজকে মনে হয় আমাদের এই পর্যন্তই রাখা উচিত। আর আরেকটা ব্যাপার বলি, যে এই যে বাতাস থেকে নাইট্রোজেন, তার মানে ফার্স্টে মাটিতে আসতেছে বিভিন্ন ওয়েতে, আমরা নিজেরাও পাঠাই দিচ্ছি ইউরিয়া সারের মাধ্যমে এরকম। তো সেটা আবার উদ্ভিদের বডিতে যাচ্ছে, উদ্ভিদের বডিতে যাওয়ার পরে সেটাকে আবার প্রাণী গ্রহণ করতেছে। তারপরে প্রাণী মারা যাওয়ার পর সেগুলাকে আবার কিছু ব্যাকটেরিয়া ভেঙে ফেলতেছে। ওই ওখানে প্রথমে যে বাতাস থেকে নাইট্রোজেনকে নিয়ে আসছিল, তারা ছিল নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মানে নাইট্রোজেনকে তারা নাইট্রেট বা ওই অ্যামোনিয়া এগুলাতে কনভার্ট করতেছে, অ্যামোনিয়াম আয়ন এগুলাতে। আর এই জিনিসগুলো যখন প্রাণী দেহ থেকে নিবে, প্রাণী দেহতে আমাদের বডিতে প্রোটিন মানেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে NH2 এভাবে আছে। তো এই যে আমাদের এইগুলাকে যখন আবার পরবর্তীতে আমরা মারা যাওয়ার পরে আমাদের এই মৃতদেহ থেকে যখন ব্যাকটেরিয়া এগুলাকে ভেঙে ফেলবে, তখন সেগুলা ব্যাকটেরিয়া হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মানে তারা উল্টা নাইট্রোজেনটাকে আবার ছেড়ে দিবে পরিবেশে। তার মানে পরিবেশে এরকম নাইট্রোজেন চক্রাকারে সবসময়ই একবার পরিবেশ থেকে আসতেছে প্রাণীর দেহে, আবার প্রাণী থেকে পরিবেশে ফেরত যাচ্ছে। এই পুরো প্রসেসটাকে আমরা নাইট্রোজেন চক্র হিসেবে বলি। আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের নেক্সট দিন বিভিন্ন দূষক নিয়ে আমাদের পড়া লাগবে কিছু। আছে এখনো ভালোই টপিক বাদ আছে এই চ্যাপ্টারে। থাকুক তাহলে এই পর্যন্ত। ভালো থাকিস সবাই। আল্লাহ হাফেজ। কালকে কি বার? কালকে তো হচ্ছে হ্যাঁ, কালকে ওই ফার্স্ট ইয়ারের ক্লাস আছে 4:30টায়, জয়েন দিতে পারিস। 4:30, 4:30, 4টায় কিন্তু।
বিকালে? নাইম? 4:30টায়, ওকে, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাই।